এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা। তবে কি সত্যি মারা গেল নেতানিয়াহু? কেননা নেতানিয়াহুর কার্যালয়ে ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলা ইরানের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এইবার কিন্তু ইরান জায়গা মতো আঘাত করছে, এটি দরকার ছিল। আজকে সকাল থেকে কিন্তু খবর যে নেতানিয়াহু নাই হয়ে গেছে, কিন্তু ইরানের যে খবর তাতে বলা হচ্ছে নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি। এখন এই হামলার ফলে নেতানিয়াহুর কি পরিণতি বা পরিস্থিতি এখনো পরিষ্কার না। নেতানিয়াহু আজকে জনসমক্ষে আসেননি বা তার প্রকাশ্য কোনো তৎপরতা নেই বলে সম্ভবত এই গুঞ্জনটা চাউর হয়েছে যে ওই হামলায় নেতানিয়াহু নাই হয়ে গেছে। দর্শক, কিন্তু বিষয়টা আবারও বলি আপনাদেরকে, এটা একটা প্রাথমিক ধারণা। এদিকে এবার নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া ভাই, দোয়া করি একটু, আপনারাও দোয়া করেন আর ভিডিও শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের সামনে যাবে, আর সবাই দুই হাত তুলে দোয়া করি। কারণ একটু আগে ইরান যে ঘটনা ঘটাইছে আর ইসরায়েল থেকে যে বার্তা আসছে, এখন পর্যন্ত একটা ধোঁয়াশা আটকায় আছে। নিহু কি আসলে মরে গেছে কিনা আল্লাহ ভালো জানে। তো আমাদের ইরানের সর্বোচ্চ নেতা যখন আমরা সেম ঘটনাটা বললাম, আমিও নিশ্চয় করছিলাম যে না, তিনি নিরাপদে আছেন, ইরান স্বীকারোক্তি দেয় নাই। এখন ইসরায়েলও সেম স্টাইলে স্বীকারোক্তি দিচ্ছে না, হতে পারে বেঁচে আছে, আবার শেষ হয়ে যেতে পারে। দর্শক, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের যে কার্যালয়, সেই অবস্থানগুলোতে ইরানের যে সামরিক ভান্ডারে থাকা ওয়ান এন্ড অনলি ব্লুটুথ ক্ষেপণাস্ত্র খাইবার মিসাইল বিদ্যুৎ গতিতে চলে, তো সেই খাইবার মিসাইল দিয়ে আঘাত করেছে আপনার ইরান। আর এদিকে যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে ইরান। আব্বাস আরাকচি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। খামেনিকে হারিয়ে আর কোনো বাঁধ মানছে না ইরান। সামনে যা পড়ছে গুলিয়ে দিচ্ছে ভয়ঙ্কর সব মিসাইলে। ইসরায়েলের ঘরে গিয়ে হামলা করে আসছে ইরানের রহস্যময় সেজিল। মারা পড়ছে অসংখ্য ইসরায়েলি। সেনা হারাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ব দেখছে এক নতুন ইরানকে, যে ইরানকে আগে দেখেনি কেউ। এদিকে যুদ্ধে যাওয়ার সময় বাবার কাছ থেকে বিদায় নিচ্ছেন এক সাহসী বীর ইরানি যোদ্ধা। আল্লাহ ইরানকে আরো শক্তিশালী করুক, আমিন। মাথা সরিয়ে দিলে শরীর নিথর হতে খুব বেশি সময় লাগে না, কথাটি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে খুন করার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা ছিল পুরো ইরান নিস্তেজ হয়ে যাবে, খামেনি ছাড়া ইরান হয়ে পড়বে সাদ্দামবিহীন ইরাকের মতো। কিন্তু ট্রাম্প এখন বলছেন শেষ না দেখে ছাড়বেন না। বোঝা যাচ্ছে ইরানের যে বাস্তবতা সেটি ট্রাম্পের রেসলিং এর মাঠ নয়, বরং সেটি ট্রাম্পের ধারণার চেয়ে অনেক বেশি জটিল। ট্রাম্প ইরানিদের যে জন্য মুক্তির ক্ষণ উপহার দেওয়ার দাবি করেছিলেন, সেখানে আরো বাড়ছে মিসাইলের স্ফুলিঙ্গ, সাথে যোগ হয়েছে হিজবুল্লাহর আক্রমণ, বাড়ছে সৌদি আরবের মতো মুসলিম মিত্রদের আতঙ্ক। কিন্তু কেউ জানে না কোথায় যাচ্ছে পরিস্থিতি। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা। তবে কি সত্যি মারা গেলেন নেতানিয়াহু? কেননা নেতানিয়াহুর কার্যালয়ে ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলা ইরানের। তেল আবিবের ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং হাইফা বন্দরে ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক বাহিনীর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এই হামলায় নেতানিয়াহুর ভাগ্যে কি ঘটেছে তা অনিশ্চয়তায় ঘেরা বলে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতির বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি বলেছে, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর প্রধান কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভয়ঙ্কর খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নেতানিয়াহু ও বিমান বাহিনীর প্রধান কার্যালয় এই হামলার বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি IRGC। ফরাসি বার্তা সংস্থা APর সাংবাদিকরা বলেছেন, সোমবার জেরুজালেমের আকাশে একের পর এক নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইরান থেকে ছাড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে বলে জানায়। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, কিছুক্ষণ আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরান থেকে চড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে। এদিকে সাইপ্রাসে একটি ব্রিটিশ বিমান ঘাঁটি এবং সৌদি আরবের একটি তেল স্থাপনায় হামলার পর ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেয়েন ওই অঞ্চল জুড়ে সার্বভৌমত্ব ভূখণ্ডে ইরান এবং তার প্রক্সি গোষ্ঠীগুলোর হামলার নিন্দা জানিয়েছেন। এদিকে এবার নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। নেতানিয়াহুর কার্যালয় ছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করেছে ইরান।
সোমবার আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আইআরজিসি বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমানবাহিনী প্রধানের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমানবাহিনীর কমান্ডারের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। নেতানিয়াহুর কার্যালয় ও বিমানবাহিনীর প্রধানের কার্যালয়ে হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আইআরজিসি। এদিকে যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে ইরান। আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সাম্প্রতিক সংঘাতের সূচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি প্রশাসন, তবে যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে ইরানি। একই সঙ্গে বিশ্লেষকেরা বলছেন, উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার মাধ্যমে ইরান সুপরিকল্পিত কৌশল বাস্তবায়ন করছে। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের ইরাক ও আফগানিস্তান আগ্রাসনের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, গত 2 দশকে ইরানের পূর্ব ও পশ্চিম সীমান্তে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যর্থতাগুলো তেহরান গভীরভাবে বিশ্লেষণ করেছে এবং সেখান থেকে প্রয়োজনীয় শিক্ষা নিয়েছে। আরাগচি আরও বলেন, তেহরানে বোমাবর্ষণ ইরানের যুদ্ধ পরিচালনার সক্ষমতাকে দুর্বল করতে পারবে না। তিনি জোর দিয়ে বলেন, ডিসেন্ট্রালাইজড মোজাইক ডিফেন্স কাঠামো আমাদের সেই সক্ষমতা দিয়েছে যার মাধ্যমে যুদ্ধের সময় ও পরিণতি নির্ধারণ করবে ইরানি। ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা চলার মধ্যেই গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করে। এর আগে জেনেভায় অনুষ্ঠিত সর্বশেষ দফার আলোচনায় উভয় পক্ষ উল্লেখযোগ্য অগ্রগতির কথা স্বীকার করেছিল, কিন্তু সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ায় কূটনৈতিক প্রচেষ্টা কার্যত আড়ালে চলে গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, একাধিক জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং শত শত বেসামরিক নাগরিক নিহত হন। এর জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস 4 শুরু করে। এই অভিযানে ইসরায়েলের লক্ষ্যবস্তু এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের প্রায় সব প্রধান সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এসব হামলার উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষা অধ্যয়ন বিভাগের প্রভাষক রব গাইস্ট পিনফোল্ড। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোকে হামলা চালিয়ে ইরান কি করছে সে বিষয়ে তেহরান পুরোপুরি সচেতন। তার মতে, ইসরায়েলের তুলনায় উপসাগরীয় দেশগুলোকে তুলনামূলক সহজ লক্ষ্য হিসেবে বিবেচনা করছে ইরান। পিনফোল্ড বলেন, ইরান উপসাগরীয় দেশগুলোকে বেছে নিচ্ছে কারণ তাদের ওপর আঘাত হানা সহজ। ইসরায়েলের তুলনায় তারা দুর্বল লক্ষ্য, আবার এসব দেশের এই যুদ্ধে সরাসরি আগ্রহও কম, কারণ এটি মূলত তাদের যুদ্ধ নয়। তিনি আরও বলেন, ইরানের ধারণা উপসাগরীয় দেশগুলো দ্রুত যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেবে এবং যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করবে। তবে এখন পর্যন্ত সে ধরনের স্পষ্ট লক্ষণ দেখা যায়নি। পিনফোল্ডের মতে, প্রকাশ্যে উপসাগরীয় দেশগুলো ঐক্য ও শক্ত অবস্থানের বার্তা দিচ্ছে। তারা বোঝাতে চাইছে যে আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় তারা একসঙ্গে আছে, কিন্তু পর্দার আড়ালে ইরানের সঙ্গে সম্পর্ক কিভাবে পরিচালিত হবে সে প্রশ্নে দেশগুলোর মধ্যে মতভেদ রয়েছে। তিনি বলেন, কিছু উপসাগরীয় রাষ্ট্র সামরিক প্রতিক্রিয়ার পক্ষে চাপ দিতে পারে, তবে এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়লে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ার মতো হিসেবে বিবেচিত হতে পারে, এমন আশঙ্কাও রয়েছে। পিনফোল্ডের ভাষায়, দীর্ঘদিন ধরে অনুসৃত সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য এখন ক্রমেই সংকুচিত হয়ে আসছে। বর্তমান পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় স্বার্থ তুলে ধরার সক্ষমতা প্রমাণ করা। এইবার কিন্তু ইরান জায়গা মতো আঘাত করছে, এটি দরকার ছিল। আজকে সকাল থেকে কিন্তু খবর যে নেতানিয়াহু নাই হয়ে গেছে, কিন্তু ইরানের যে খবর তাতে বলা হচ্ছে নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি। এখন এই হামলার ফলে নেতানিয়াহুর কি পরিণতি বা পরিস্থিতি এখনো পরিষ্কার না। নেতানিয়াহু আজকে জনসমক্ষে আসেননি বা তার প্রকাশ্য কোনো তৎপরতা নেই বলে সম্ভবত এই গুঞ্জনটা চাউর হয়েছে যে ওই হামলায় নেতানিয়াহু নাই হয়ে গেছে। দর্শক, কিন্তু বিষয়টা আবারও বলি আপনাদেরকে, এটা একটা প্রাথমিক ধারণা, কিন্তু এটা সত্য, এটা এখনো প্রতিষ্ঠিত হয়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। নেতানিয়াহুর কার্যালয় ছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করেছে ইরান। সোমবার আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আইআরজিসি বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধী
প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। এই হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে IRGC। এর পরিণতি ফলাফলকে এখনো পরিষ্কার না। নিশ্চয়ই যদি নেতানিয়াহুর চরম পরিণতি হইতো তাহলে এতক্ষণে হয়তো সারা বিশ্বে খবর ছড়ায় যেত এবং পশ্চিমা গণমাধ্যম হয়তো প্রচার করতো। তবে যেহেতু ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে এর সত্যতা আছে, এখন শুধু কি মানে কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে, বিমান বাহিনীর প্রধানের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে, নাকি লোকজন খোয়া গেছে? বিশেষ করে সবচেয়ে এখন সারা মুসলিম দুনিয়ার প্রধান শত্রু নেতানিয়াহু খতম হয়েছে পরিষ্কার না। তবে যদি নেতানিয়াহুর চরম পরিণতি হয়, এইটা হবে ইসলাম বা মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বড় আনন্দের খবর এবং এটা একটা নজিরবিহীন একটা ঘটনা হবে নিঃসন্দেহে। কারণ পুরো মিডিল ইস্টের অশান্তির মূলে হচ্ছে ইসরায়েল এবং তার প্রধান হতে হচ্ছে নেতানিয়াহু। নেতানিয়াহুর হাতে দগদগে রক্ত, যাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে তাকে দণ্ড দিয়েছে এবং যেখানে তাকে পাওয়া যাবে তাকে অ্যারেস্ট করা হবে। গণহত্যার দায়ে তিনি অভিযুক্ত এবং শাস্তিযোগ্য অপরাধ তিনি করেছেন। এবং এখন নেতানিয়াহু রক্ত ঝরাচ্ছে খোদ ইরানে, এবং সেই ইরানে প্রথম হামলায় প্রায় 150 ছোট ছোট মেয়ে, শিশু মেয়ে যারা শিক্ষার্থী, তারা কিন্তু হত্যার শিকার হয়েছে। কত বড় নৃশংস কাণ্ড! এটা নিয়ে পশ্চিমা দুনিয়া চুপচাপ, ইসরায়েলও তারা বলছে যে তারা জানেই না এরকম ঘটনা ঘটেছে, অথচ 150 স্কুল ছাত্রী, একেবারে শিশু, তারা নিহত হয়েছে। যাই হোক, এখন এই ঘটনায় অন্তত নেতানিয়াহুর যদি চরম পরিণতি হয় তাহলে একটা বড় ধরনের সান্ত্বনা এবং মুসলিম দুনিয়া উজ্জীবিত হবে এবং ইরানের যারা যুদ্ধ করছে তারা নিঃসন্দেহে তাদের মনোবল বহুগুণ বেড়ে যাবে। দর্শক, খামেনিকে হারিয়ে আর কোনো বাঁধ মানছে না ইরান। সামনে যা পড়ছে গুড়িয়ে দিচ্ছে ভয়ঙ্কর সব মিসাইলে। ইসরায়েলের ঘরে গিয়ে হামলা করে আসছে ইরানের রহস্যময় সেজ্জিল। মারা পড়ছে অসংখ্য ইসরায়েলি। সেনা হারাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ব দেখছে এক নতুন ইরানকে, যে ইরানকে আগে দেখেনি কেউ। মধ্যপ্রাচ্যের বুকে এক অভূতপূর্ব প্রলয়ঙ্করী ঝড়ের জন্ম হয়েছে, যার কেন্দ্রস্থল দম্ভ ভরে দাঁড়িয়ে আছে এক নতুন, ক্ষুব্ধ এবং অপ্রতিরোধ্য ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর যে ইরানকে পশ্চিমা বিশ্ব কল্পনা করেছিল এক দুর্বল, নেতৃত্বহীন এবং দিগ্ভ্রান্ত রাষ্ট্র হিসেবে, সেই ইরান এখন আবির্ভূত হয়েছে এক চরম বিধ্বংসী রূপে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভেবেছিল খামেনির পতনের সাথে সাথেই বুঝি ইরানের ইসলামী প্রজাতন্ত্রের ভিত তাসের ঘরের মতো ধসে পড়বে। কিন্তু তাদের সেই হিসেব নিকেশ আক্ষরিক অর্থেই বুমেরাং হয়ে ফিরে আসছে। বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন এবং ইসরায়েলের জন্য চরম ভয়াবহ। খামেনির মৃত্যু যেন এক ঘুমন্ত বিশাল আগ্নেয়গিরিকে জাগিয়ে তুলেছে, যার তপ্ত লাভায় এখন পুরে ছারখার হচ্ছে শত্রুদের সমস্ত অহংকার আর রণকৌশল। শোককে বারুদে পরিণত করে ইরানের রেভলিউশনারি গার্ড কোর বা IRGC এবং বাসিজ বাহিনী এমন এক মরণপণ প্রতিরোধ এবং সর্বগ্রাসী আক্রমণের সূচনা করেছে, যা দেখে থমকে গেছে পুরো বিশ্ব। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হয়তো IRGC এবং বাসিজ বাহিনীর আসল শক্তি, শেকড় এবং তাদের আদর্শিক দৃঢ়তাকে বুঝতে চরমভাবে ব্যর্থ হয়েছিল। আর সেই মারাত্মক ভুলের মাসুল এখন দিতে হচ্ছে রণাঙ্গনে সারি সারি কফিন এবং ধ্বংসস্তূপের বিনিময়। গত 28 ফেব্রুয়ারি যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক এবং কৌশলগত স্থাপনায় হামলা চালায়, তখন তারা হয়তো ভেবেছিল এটাই ইরানের কফিনে শেষ পেরেক। তেহরানের আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দ যখন কাঁপন ধরিয়েছিল, তখন ইসরায়েলি যুদ্ধবাজ নেতারা উল্লাসে মেতেছিলেন। কিন্তু এই উল্লাস দীর্ঘস্থায়ী হয়নি, উল্টো তা পরিণত হয়েছে মর্মান্তিক বিলাপে। ইরান যেন শুধু এই দিনটির জন্যই এতটা কাল অপেক্ষা করছিল। নিজেদের আকাশ সীমায় শত্রুর স্পর্ধার জবাব দিতে তেহরান এমন এক পাল্টা আক্রমণের রূপরেখা সাজায়, যা ইসরায়েলের জন্য এক জীবন্ত জাহান্নাম ডেকে এনেছে। ইসরায়েলের বহুল চর্চিত আয়রন ডোম সহ অত্যাধুনিক সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো উপহাস করে বৃষ্টির মতো আছড়ে পড়ছে ইরানের ভয়ঙ্কর সব ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল। বিশেষ করে ইরানের রহস্যময় এবং তীব্র গতিসম্পন্ন সেজ্জিল মিসাইলের আঘাত ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। ইসরায়েলের একেবারে ঘরের ভেতরে ঢুকে এমন নিখুঁত এবং প্রাণঘাতী হামলা এর আগে কোনো দেশ করতে পারেনি। একের পর এক মিসাইলের আঘাতে অসংখ্য ইসরায়েলি হতাহত হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছে তাদের সামরিক দম্ভ। ইসরায়েলের শহরগুলোতে এখন কেবলই সাইরেনের শব্দ আর মানুষের আর্তনাদ। প্রতিটি মিসাইল যেন খামেনির রক্তের বদলা নিয়ে তবে শান্ত হচ্ছে। ইসরায়েলের পাশাপাশি এই যুদ্ধের চরম মূল্য চোকাতে শুরু করেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র। সেন্টকমের আনুষ্ঠানিক বিবৃতিতেই স্বীকার করে নেওয়া হয়েছে যে ইরানের ভয়াবহ সামরিক অভিযানে ইতিমধ্যে অন্তত 3 জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও কম না। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর জন্য এটি এক বিশাল ধাক্কা এবং চরম অপমানের বিষয় বলেই মনে করছেন সমরবিদরা। যারা ভেবেছিলেন ইরানের ভূখণ্ডে দূর থেকে হামলা চালিয়ে তারা অনায়াসে পার পেয়ে যাবে, তাদের জন্য এই মার্কিন সেনাদের মৃত্যু একটি সুস্পষ্ট এবং রূঢ় বার্তা। ইরান এখন আর কেবল ফাঁকা হুমকি দেয় না, তারা সরাসরি আঘাত করতে জানে এবং সেই আঘাত কতটা প্রাণঘাতী এবং নিখুঁত হতে পারে তা গোটা বিশ্ব এখন নিজ চোখে দেখছে। ট্রাম্প প্রশাসনের যাবতীয় হিসাব নিকাশ যেন পুরোপুরি পাল্টে গেছে। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখন আর কোনোভাবেই নিরাপদ নেই। প্রতিটি মুহূর্ত কাটছে চরম আতঙ্কে আর মৃত্যুর ভয়ে। নতুন ইরানের এখন আর প্রতিরক্ষামূলক নয়, উল্টো চরম আক্রমণাত্মক হয়ে উঠেছে। তারা বুঝিয়ে দিচ্ছে মার্কিন সামরিক বাহিনীর শক্তিমত্তাকে সরাসরি চ্যালেঞ্জ করে ইরান প্রমাণ করেছে যে এই অঞ্চলে তাদের টেক্কা দেওয়ার মতো দুঃসাহস দেখানোটা পশ্চিমাদের জন্য কতটা আত্মঘাতী হতে পারে। রণাঙ্গনে এই মারমার কাটকাট পরিস্থিতির পাশাপাশি ইরান এমন এক স্নায়ুবিক এবং অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে যা পুরো পশ্চিমা বিশ্বকে খাদের কিনারায় দাঁড় করিয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি তেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর ট্রানজিট রুট এখন পুরোপুরি ইরানের কবজায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান হরমুজ প্রণালীতে নিজেদের একচ্ছত্র আধিপত্য এবং বিধ্বস্ত
বিধ্বংসী সক্ষমতার জানান দিচ্ছে। জ্বালানি তেলের বাজার ইতিমধ্যে চরম অস্থিতিশীল হয়ে উঠেছে। বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে ব্যাপক আতঙ্ক। প্রতিদিন যে রুট দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের এক বিশাল অংশ পারাপার হয়, সেই রুট এখন ইরানের কড়া এবং রক্তচক্ষুর নজরদারিতে। কয়েকটি জাহাজকে ঠেকিয়েও দিয়েছে তারা। ইরানের এই নীরব অথচ চরম ধ্বংসাত্মক অর্থনৈতিক অস্ত্র পশ্চিমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। ইরানের এই আগ্রাসী এবং অপ্রতিরোধ রূপের সামনে এখন বিব্রতকর হয়ে পড়েছে মার্কিন ইসরায়েল জোট। আন্তর্জাতিক গণমাধ্যমের লাইভ ট্র্যাকার এবং যুদ্ধক্ষেত্রের রিপোর্ট অনুযায়ী উভয় পক্ষের হামলায় নিহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। কিন্তু মান সম্মানটা বেশি যাচ্ছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের, কারণ ইরান এখন এক অস্তিত্ব রক্ষার যুদ্ধে অবতীর্ণ হয়েছে, যেখানে তাদের হারানোর কিছু নেই, কিন্তু পাওয়ার আছে শত্রুর চূড়ান্ত বিনাশ। বাসিজ বাহিনীর লাখ লাখ স্বেচ্ছাসেবী সদস্য এবং আইআরজিসির দুর্ধর্ষ কমান্ডাররা এখন একযোগে ময়দানে নেমেছেন। তাদের চোখে মৃত্যুর বিন্দুমাত্র ভয় নেই, আছে শুধু প্রতিশোধের দাউ দাউ করে জ্বলা আগুন। পশ্চিমা বিশ্লেষকরা যারা এতদিন বড় গলায় বলতেন খামেনির অবর্তমানে ইরান টুকরো টুকরো হয়ে যাবে, গৃহযুদ্ধে লিপ্ত হবে, তারা এখন বোকা বনে গেছেন। তারা অবাক বিস্ময়ে দেখছেন কিভাবে পুরো দেশ এক সুতোয় গাঁথা হয়ে গেছে, নিজেদের ভেতরের সব বিভেদ ভুলে শত্রুর উপর একযোগে ঝাঁপিয়ে পড়ছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রতিটি হামলার জবাব দেওয়া হচ্ছে বহুগুণ শক্তিতে, যা কল্পনাও করতে পারেনি তেল আবিব বা ওয়াশিংটন। এই রক্তক্ষয়ী সংঘাত শুধু একটি সাধারণ আঞ্চলিক যুদ্ধ নয়, এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে দেওয়ার এক চূড়ান্ত টার্নিং পয়েন্ট। ইসরায়েল এতদিন যে সামরিক শ্রেষ্ঠত্ব এবং প্রযুক্তির অহংকার করত, ইরানের টানা বিরামহীন মিসাইল হামলায় সেই অহংকার আজ ধুলোয় লুটিয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিও আজ নিজেদের সেনাদের কফিন গুনতে বাধ্য হচ্ছে। খামেনিবিহীন ইরান কোনো নেতৃত্ব শূন্য বা দুর্বল রাষ্ট্র নয়, উল্টো তা যেন শিকল ছিঁড়ে বেরিয়ে আসা এক মুক্ত লাগামহীন সিংহ, যাকে থামানোর কোনো মন্ত্র হয়তো পশ্চিমাদের জানা নেই। বিশ্ব রাজনীতি, কূটনীতি এবং সমরনীতির সমস্ত প্রচলিত ছক উল্টে দিয়ে ইরান এক নতুন ইতিহাস রচনা করেছে। তারা প্রমাণ করছে তারা চাইলেই যে কোনো মুহূর্তে শত্রুর ঘরে ঢুকে এমন ধ্বংসলীলা চালাতে পারে যা আগামী শত শত বছর ইতিহাসে লেখা থাকবে। এখন একটাই জল্পনা, ইরানের এই নতুন বিধ্বংসী এবং ভয়ঙ্কর শক্তির তাণ্ডব ঠিক কোথায় গিয়ে থামবে? ইসরায়েল কি পারবে নিজেদের তৈরি করা এই জাহান্নাম থেকে নিজেদের বাঁচাতে, নাকি খামেনির রক্তের বদলা নিতে গিয়ে পুরো মধ্যপ্রাচ্যকেই এক নতুন ধ্বংসস্তূপের উপর দাঁড় করানোর সমীকরণে বাধ্য করবে ইরান? মধ্যপ্রাচ্যের সব বাঘা বাঘা রাষ্ট্রে মিসাইল মেরে পুরো অঞ্চলেই কাঁপন ধরিয়ে দিয়েছে তারা। বিশ্ব এখন এমন এক ইরানকে দেখছে যে ইরানকে আগে কখনো কেউ দেখেনি, যে ইরান আপোষহীন, অপ্রতিরোধ এবং চরম বিধ্বংসী। যুদ্ধ বন্ধ হোক, এটাই আমাদের প্রত্যাশা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া দোয়া ভাই, দোয়া করি একটু। আপনারাও দোয়া করেন আর ভিডিও শেয়ার করবেন, যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের সামনে যাবে, আর সবাই দুই হাত তুলে দোয়া করি। কারণ একটু আগে ইরান যে ঘটনা ঘটাইছে আর ইসরায়েল থেকে যে বার্তা আসছে, এখন পর্যন্ত একটা ধোঁয়াশা আটকায় আছে। নিহু কি আসলে মরে গেছে কিনা আল্লাহ ভালো জানে। তো আমাদের ইরানের সর্বোচ্চ নেতা যখন আমরা সেম ঘটনা বললাম, আমিও নিশ্চয় করছিলাম যে না তিনি নিরাপদে আছেন, ইরান স্বীকারোক্তি দেয় নাই। এখন ইসরায়েলও সেম স্টাইলে স্বীকারোক্তি দিচ্ছে না, হতে পারে বেঁচে আছে, আবার শেষও হয়ে যেতে পারে। দর্শক, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের যে কার্যালয়, সেই অবস্থানগুলোতে ইরানের যে সামরিক ভান্ডারে থাকা ওয়ান এন্ড অনলি ব্লুটুথ ক্ষেপণাস্ত্র খাইবার মিসাইল বিদ্যুৎ গতিতে চলে, তো সেই খাইবার মিসাইল দিয়ে আঘাত করেছে আপনার ইরান, আর এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তথ্য সামনে এসেছে। অবস্থান নিহুর এখন পর্যন্ত স্পষ্ট না। নিহু কি এই অভিযানের সময় তার কার্যালয়ে ছিল, তার বাসভবনে ছিল? তথ্যসূত্র বলছে ছিল। যদি থেকে থাকে তাহলে এই মুহূর্তে হয়তোবা ওই পারের পথে, আর যদি না গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য থাকে বা সামহাও বুঝতে পারে যে ইরানের হাতে যে মেশিনারি আছে এটা চাইলে যে কোনো জায়গায় ইসরায়েলের নিয়ে খেলতে পারে, তো সেই ক্ষেত্রে হয়তো ভিন্নতা থাকতেও পারে। তবে আমরা দোয়া করি যেন ঘটনা সত্যি হয়। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ বলছে লক্ষ্যভিত্তিক এবং আকস্মিক এই হামলার কথা ঘোষণা দিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী, অর্থাৎ তারা বলছে যে সুনির্দিষ্ট টার্গেট করে আমরা অভিযান চালাবো। খেয়াল আছে, আমি আজকে একটা নিউজ দিয়েছিলাম কালকে যে বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে, ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইরান। প্রতিবেদনে বলছে এই অভিযানের পর নেতানিয়াহুর পরিণতি এখন অনিশ্চয়তার মেঘে আচ্ছন্ন। আর এই ঘটনার পর ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো রকম মন্তব্য করা হয়নি। দর্শক, তাসনিম নিউজ বলছে এই পর্যন্ত ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার 10টি ধাপ সম্পন্ন হয়েছে। এখন ইরানের দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেই কার্যালয়ে তাদের মিসাইল টার্গেট করেছে, হিট করেছে, এবং তার যে বাসভবন সেখানেও একযোগে চালানো হয়েছে। কিছু মনে পড়তেছে না? এটা খেয়াল করেন তো। গতকালকে যখন গত পরশুদিন আমাদের সর্বোচ্চ না থেকে শাহাদাত করানো হলো, তো এখানে কৌশল অবলম্বন করা হয়েছিল। কৌশলটা কি ছিল? যে একযোগে ওনার কার্যালয়, ওনার বাসভবন বা সম্ভাব্য যে যে জায়গা তিনি থাকতে পারেন, গোয়েন্দা সংস্থা, সিআইএর তথ্য, এই সবকিছু মিলে তারা কিন্তু একসাথে একটা সিরিজ অভিযান চালাইছিল, যেন এ থেকে যদি বিয়ে যান বি শেষ হবে, বিয়ে থেকে সি যান সি শেষ হবে, যেখানেই হোক কোথাও না কোথাও আছে। এখন এই বান্দার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন গরিবদের, আমাদের নিপীড়িত মানুষদের দোয়া কবুল করে, এবং কি তাকে আল্লাহ যেন ওই পারে নিয়ে আনে। তো এখন পর্যন্ত ঘটনা নিয়ে নানান বক্তব্য আছে। ইসরায়েল মুখে কুলু বেটে রাখছে, আন্তর্জাতিক কিছু গণমাধ্যম বলছে যে নিহু কার্যালয় ছিল, কেউ বলছেন বাসভবনে ছিল, কেউ বলছে যে রেস্টে ছিল, কেউ বলছে যে বাংকারে ছিল, কেউ বলছে শেষ আলহামদুলিল্লাহ, কেউ বলছে না এখনো শিওর হওয়া নাই, আমরা ছবি দেখি নাই। আবার এআই দিয়ে অনেক এডিট করা ছবি ভিডিও ভাইরাল হয়ে গেছে, কিন্তু এআই দিয়ে এগুলো অরিজিনালি আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে নিউজটা না দিচ্ছি, তোমাদের আন্তর্জাতিক গণমাধ্যম অতিথিক তাদেরকে ফলো না করবেন। সো এই ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়ে কোনো কিছু বলা যাচ্ছে না, বাট ঘটনা যে ঘটছে শুকরান। মাথা সরিয়ে দিলে শরীর নিথর হতে খুব বেশি সময় লাগে না, কথাটি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে খুন করার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা ছিল পুরো ইরান নিস্তেজ হয়ে যাবে।
যাবে। খামেনি ছাড়া ইরান হয়ে পড়বে সাদ্দামবিহীন ইরাকের মতো। কিন্তু ট্রাম্প এখন বলছেন শেষ না দেখে ছাড়বেন না। বোঝা যাচ্ছে ইরানের যে বাস্তবতা সেটি ট্রাম্পের রেসলিং এর মাঠ নয়, বরং সেটি ট্রাম্পের ধারণার চেয়ে অনেক বেশি জটিল। ট্রাম্প ইরানিদের যে জন্য মুক্তির ক্ষণ উপহার দেওয়ার দাবি করেছিলেন, সেখানে আরো বাড়ছে মিসাইলের স্ফুলিঙ্গ, সাথে যোগ হয়েছে হিজবুল্লাহর আক্রমণ, বাড়ছে সৌদি আরবের মতো মুসলিম মিত্রদের আতঙ্ক। কিন্তু কেউ জানে না কোথায় যাচ্ছে পরিস্থিতি। মধ্যপ্রাচ্যে এখন তাই সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের সামনে কি অপেক্ষা করছে? যুদ্ধের খেলা তো শেষ না, তাহলে কত দূর যাবে এই খেলা? ইরানের বর্তমান রেজিমের কি পতন ঘটবে নাকি হবে পুনর্গঠন, যেটি খামেনির উত্তরসূরিদেরকে মসনদে বসাবে? আর তা চেয়ে চেয়ে দেখবেন ডোনাল্ড ট্রাম্প। সেটি হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো আর ট্রাম্পের মুসলিম মিত্ররা কতদিন নিরাপদে থাকবে, আর তাতে বিশ্ব অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা কিভাবে সামাল দেওয়া যাবে। এত প্রশ্নের উত্তর খুঁজবো আজকের বিশ্লেষণের সাথে। এমন একটি প্রশ্নের উত্তর খুঁজতে চাই যেটি কিছুটা অদ্ভুত। প্রশ্নটি হলো, কেন খামেনিকে মারার জন্য ইসরায়েল আমেরিকা শনিবার দিনটিকে বেছে নিয়েছিল? এর পিছনে এমন একটি কারণ আছে যেটিতে পরিষ্কার বিশ্ব রাজনীতিতে ধর্মীয় বিশ্বাসকেও ডাস্টবিনে ফেলে দিতে পিছু পাবন না বিশ্ব মরণরা। গত কয়েক সপ্তাহ ধরে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা বেশি বেড়েছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কা বাস্তবে রূপ নেয় 28শে ফেব্রুয়ারি শনিবার সকালে। সামরিক কৌশলগত দৃষ্টিকোণ থেকে বড় ধরনের আঘাত সাধারণত গভীর রাতে পরিচালিত হয়। অন্ধকার আড়াল দেয়, আকাশ প্রতিরক্ষা থাকে বিভ্রান্ত, তাই প্রতিক্রিয়া দেখাতে সময় লাগে। কিন্তু এবার ছিল ভিন্ন চিত্র। শনিবার সকালে শুরু হয় ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা। কারণ সময় নয়, লক্ষ্য ছিল এখানে পরিষ্কার, ইরানি নেতৃত্বের সমাবেশকে এক আঘাতে বিচ্ছিন্ন করা, কমান্ড অ্যান্ড কন্ট্রোলকে অচল করা। এখানে দুটি প্রশ্ন উঠে আসে, কেন ঠিক শনিবারকে বেছে নেওয়া হলো হামলার জন্য, আর কিভাবে এই নিখুঁত হামলা পরিচালনা করে খামেনি সহ শীর্ষ ইরানি নেতাদের খুন করা হলো। দর্শক, বলা হতো আধুনিক ইরানের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন 86 বছর বয়সী দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর খামেনি যখন ইরানের হাল ধরেন, তখন থেকে তিনি দেশটিকে এক কঠোর প্রতিরক্ষা ব্যবস্থা এবং আঞ্চলিক প্রভাবের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন। গত এক বছরে কমপক্ষে 3 বার খামেনিকে মারার চেষ্টা করেও সফল হয়নি ইসরায়েল আমেরিকা। তবে এসব ঘটনার পর থেকে খামেনি ক্রমশ নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। বেশিরভাগ সময় কাটাতেন নিজের কম্পাউন্ডের সুরক্ষিত গভীর বাংকারে। খুব কমই তাকে বাইরে দেখা গেছে। অনেক কিছু হিসাব করে তিনি কাজের কৌশল আঁটতেন। যেমন শনিবার ছিল ইরানের শীর্ষ নেতাদের সাথে খামেনির বৈঠক। কেন শনিবার মিটিং ডেকেছিলেন খামেনি? কারণ খামেনি জানতেন ওই দিন হামলার কথা কেউ কল্পনাও করবে না। ইরানের এক কর্মকর্তা ফক্স নিউজকে জানান, 28শে ফেব্রুয়ারি ছিল শনিবার। মিটিং এর সময় ঠিক করা হয় রমজানের সকালে। ইহুদিদের কাছে দিনটি পরিচিত শাব্বাত হিসেবে। শাব্বাত কি? শাব্বাত হলো ইহুদিদের সাপ্তাহিক বিশ্রামের দিন। এদিন সাধারণত তারা রোজা রাখেন, ফলে এই দিনে ইসরায়েলের পক্ষ থেকে কোনো ধরনের সামরিক হামলার আশঙ্কা নেই বলে ধরে নিয়েছিল ইরান কর্তৃপক্ষ। কিন্তু ট্রাম্প আর নেতানিয়াহুর কাছে এটি হলো মোক্ষম ফাঁদ। তাদের কাছে ধর্ম পরে, আগে দরকার রক্ত আর জয়। ইসরায়েলের কর্মকর্তারা জানান, ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযানটি আরো পরে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু খামেনির বৈঠক আয়োজনের গোয়েন্দা তথ্য পেয়ে দ্রুততা এগিয়ে আনা হয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে এমন গোয়েন্দা তথ্য ছিল যে ইরানের শীর্ষ নেতৃত্ব একত্রিত হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ কয়েক মাস ধরে সিআইএ অত্যন্ত সতর্কতার সাথে খামেনির গতিবিধি, দৈনন্দিন রুটিন এবং অবস্থানের উপর নজরদারি চালিয়ে আসছিল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে গত বছরের 12 দিনের যুদ্ধের পর থেকে ইরানি নেতৃত্বের উপর গোয়েন্দা নজরদারি করার সক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিআইএ নিশ্চিত হতে পেরেছিল যে শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি সুরক্ষিত সরকারি কম্পাউন্ডে ইরানের শীর্ষ কর্মকর্তাদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেখানে স্বয়ং সর্বোচ্চ নেতা উপস্থিত থাকবেন। গোয়েন্দা তথ্যের এই হাই ফিডেলিটি বা উচ্চ নির্ভরতা নিশ্চিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার পূর্ব নির্ধারিত সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নেতা, নিরাপত্তা উপদেষ্টা ও সামরিক শীর্ষ কর্মকর্তারা একই স্থানে উপস্থিত, এমন সুযোগ অত্যন্ত বিরল। সেই মিটিং উইন্ডো নিশ্চিত হওয়ার পরই হামলার সময় এগিয়ে আনা হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে। তেহরানের সর্বোচ্চ সুরক্ষিত এবং অত্যন্ত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বেষ্টিত খামেনির কম্পাউন্ডে তখন আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকফুরের মতো শীর্ষ জেনারেলদের খামেনির ইনার সার্কেলে আলোচনা করছিলেন। ঠিক সেই মুহূর্তে কোনো প্রকার সতর্কবার্তা ছাড়াই আকাশ থেকে নেমে আসে বাংকার বাস্টার মিসাইল, যা কংক্রিটের কয়েক স্তরের সুরক্ষা ভেদ করে মাটির গভীরে গিয়ে বিস্ফোরিত হতে সক্ষম। হামলার মূল কৌশলটি ছিল খামেনিকে প্রথম আঘাতেই নিশ্চিহ্ন করা, যাতে তিনি কোনোভাবেই গোপন সুড়ঙ্গ বা ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নেওয়ার সুযোগ না পান। ইসরায়েলি F-35 স্টেলথ যুদ্ধ বিমান এবং মার্কিন ড্রোন প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত এই হামলাটি ইরানের S-300 রাডার সিস্টেমকে পুরোপুরি অন্ধ করে দিয়েছিল। স্যাটেলাইট চিত্রে কম্পাউন্ড ধ্বংস হওয়ার যে চিত্র দেখা গেছে তাতে স্পষ্ট এটি চলমান কোনো কনভয়ের উপর আঘাত নয়, বরং একটি স্থির কমান্ড সাইটকে লক্ষ্য করে চালানো আঘাত। সামরিক ভাষা যাকে বলা হয় ডেকাপিটেশন স্ট্রাইক। যুক্তরাজ্যের প্রভাবশালী দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন দাবি করা হয়, খামেনি যে ভবনে ছিলেন তার ভূগর্ভের গভীরে ছিল সুরক্ষিত এক আশ্রয় কেন্দ্র। এর গভীরতা এতটাই বেশি যে লিফটে একদম নিচে পৌঁছাতে সময় লাগতো প্রায় 5 মিনিট। তবে এর কিছুই এখন আর অবশিষ্ট নেই। রয়টার্সের তথ্য মতে সেখানে উদ্ধার করা হয়েছে খামেনির নিথর দেহ। এর মধ্যে চমকপ্রদ তথ্য দিয়েছে টেলিগ্রাফ। দর্শক, সিরাজউদ্দৌলার পতন হবে আর সেখানে মীর জাফর থাকবে না, তা কি হয়? টেলিগ্রাফ বলছে, খামেনির ঘনিষ্ঠ মহলের ভিতর থেকেই বৈঠকের তথ্য ফাঁস করা হয়েছিল। মানে খামেনির ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে কোনো গুপ্তচর ছিলেন, আর তিনি শেষ পর্যন্ত নির্ধারণ করে দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ভাগ্য। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট দিচ্ছে আরেক খবর। তারা বলছে, ইরানে এই যে হামলা হলো তার শুরুর নেপথ্যে আছে সৌদি আরব। সৌদি যুবরাজের চাপেই নাকি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার ব্যক্তিগত ফোনে ইরানে হামলার জন্য চাপ দিয়েছিলেন। যদিও প্রকাশ্যে সৌদি যুবরাজ মুখে মুখে কূটনীতির কথাই বলতেন, কিন্তু ভেতরে ভেতরে সৌদি যুবরাজের আতঙ্ক ছিল ইরান সৌদি আরবের তেলের মজুদ শেষ করে দিবে।
সৌদি যুবরাজের টেলিফোনে সাড়া দিয়ে নিখুঁত প্ল্যান কষে খামেনিকে সরিয়ে দিয়ে স্বাভাবিকভাবে ভীষণই খুশি হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বেশি দেরি লাগেনি।